হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবলের দুটো বড় ট্রান্সফার আপডেট তোমাদের শেয়ার করব। দুটো ট্রান্সফারই কিন্তু বড় ট্রান্সফার। একটা ট্রান্সফার আপডেট মোহনবাগান সুপার জায়ান্টকে কেন্দ্র করে, অপর একটি ট্রান্সফার আপডেট ইস্ট বেঙ্গল এফসিকে কেন্দ্র করে। এবং এই দুটো ট্রান্সফারেরই কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নির্দিষ্ট দলগুলির পক্ষ থেকে হয়ে গেছে। এই দুটো ট্রান্সফার নিয়ে আমার মতামত এই ভিডিওতে আমি রাখার চেষ্টা করব। তো বলতে পারো আবারও একটা ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার টক রিলেটেড ভিডিও হতে চলেছে এটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন গ্রেগ স্টিওয়ার্ট। তো এই গ্রেগ স্টিওয়ার্টকে মোহনবাগান সুপার জায়ান্ট এক সিজনের চুক্তিতে সই করিয়েছে। একটা সিজনের কন্ট্রাক্ট হয়েছে, অর্থাৎ 2024-25 মরশুমে গ্রেগ স্টুয়ার্টকে আমরা মোহনবাগান সুপার জায়ান্ট দলের হয়ে খেলতে দেখতে পেতে চলেছি। এবং এই যে ডিলটা হয়েছে এটা কিন্তু ডিল ডান হয়ে গেছে, এবং এই ডিলটার ব্যাপারে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু গতকাল মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। তো অফিসিয়ালি অ্যানাউন্সড হয়ে গেছে ব্যাপারটা। তো গ্রেগ স্টুয়ার্ট এই নামটার সাথে তোমরা হয়তো অনেকেই পরিচিত, অনেকেই জানো প্লেয়ারটাকে, কারণ এই প্লেয়ারটা কিন্তু ইন্ডিয়ান ফুটবলে খেলে গেছে, দুটো দলের হয়ে খেলে গেছে। ইন্ডিয়ান ফুটবলে প্রথম এই গ্রেগ স্টুয়ার্ট কিন্তু জামশেদপুর এফসিতে খেলতে এসেছিলেন এবং সেখানে কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছিলেন গ্রেগ স্টুয়ার্ট। এবং পরবর্তীকালে জামশেদপুর এফসি থেকে তিনি কিন্তু মুম্বাই সিটি এফসিতে মুভ করেছিলেন এবং মুম্বাই সিটি এফসিতেও কিন্তু দুরন্ত ফুটবল খেলেছিলেন এই গ্রেগ স্টুয়ার্ট। তো ইন্ডিয়ান ফুটবলে খেলার কিন্তু অভিজ্ঞতা রয়েছে গ্রেগ স্টুয়ার্টের। ইনি কিন্তু একজন স্কটিশ ফুটবলার। তো এই গ্রেগ স্টুয়ার্ট 2024-25 মরশুমে মোহনবাগান সুপার জায়ান্ট দলের হয়ে খেলবেন। তো এই যে গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগান সই করিয়েছে, মোহনবাগান নিজেদের দলে নিয়েছে 2024-25 মরশুমের জন্য। তো এই ডিসিশনটা মানে গ্রেগ স্টুয়ার্টকে নেওয়ার যেই ব্যাপারটা, এটা নিয়ে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে। কেউ কেউ বলছেন যে গ্রেগ স্টুয়ার্টকে যে মোহনবাগান নিয়েছে এটা খুব একটা ভালো ডিসিশন নয়, তারা তাদের মতো লজিক দিচ্ছেন। এবং কেউ কেউ বলছে যে গ্রেগ স্টুয়ার্টকে যে মোহনবাগান নিয়েছে তাতে করে মোহনবাগানের দল অনেকটা শক্তিশালী হয়েছে এবং এটা একটা ভালো ডিসিশন। তো যারা বলছেন যে গ্রেগ স্টুয়ার্টকে যে মোহনবাগান নিয়েছে এটা খুব একটা ভালো ডিসিশন নয়, সেই সাপেক্ষে তারা যে যুক্তিগুলো দিচ্ছেন সেই যুক্তিগুলো কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। তাদের প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হচ্ছে যে মোহনবাগান যে স্কোয়াডটা তৈরি করেছে বা করছে 2024-25 ফুটবল মরশুমের জন্য, সেখানে যদি তাকানো যায় তাহলে আমরা দেখব দিমিত্রি পেট্রাটোস রয়েছেন, জেসন কামিংস রয়েছেন, জেমি ম্যাকলারেনের ব্যাপারটা যেটা শোনা যাচ্ছে সেটা যদি ঠিক হয় তাহলে জেমি ম্যাকলারেনও থাকছেন, প্লাস আবার এখন গ্রেগ স্টুয়ার্ট। তো তারা বলছেন যে 4জন ফরেন অ্যাটাকিং প্লেয়ারের কি দরকার ছিল? এতগুলো অ্যাটাকিং প্লেয়ারের কি মানে ফরেন অ্যাটাকিং প্লেয়ারের কি প্রয়োজন ছিল মোহনবাগানের 2024-25 মরশুমের স্কোয়াডে? তারা বলছেন গ্রেগ স্টুয়ার্টকে না নিয়ে একজন বিদেশি সিডিএম মানে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার যদি নেওয়া যেত তাহলে টিমটা অনেকটা ব্যালেন্সড হতো, স্কোয়াডটা অনেকটা ব্যালেন্সড হতো। তাদের এটা ফার্স্ট পয়েন্ট। তাদের সেকেন্ড পয়েন্ট কি? তারা বলছেন যে গ্রেগ স্টুয়ার্টের এজটা কিন্তু 34+, সুতরাং তার বয়সটা খুব একটা কম নয়। 34+ মানে তার ফিটনেস নিয়ে কিন্তু একটা ডাউট তাদের মধ্যে থেকে যাচ্ছে যে তিনি কতটা ভালো সার্ভিস মোহনবাগান সুপার জায়ান্টকে দিতে পারবেন, সেই নিয়েও কিন্তু একটা ডাউট সেই সমস্ত মানুষগুলোর মধ্যে থেকে যাচ্ছে যারা বলছেন যে গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগান যে নিয়েছে এই ডিসিশনটা খুব একটা ভালো ডিসিশন হয়নি। তো এবার যদি আসি যারা বলছেন যে গ্রেগ স্টুয়ার্টকে যে মোহনবাগান নিয়েছে এটা একটা খুব ভালো ডিসিশন, তাদের কি লজিক? তারা যেই কথাটা বলছেন যে ভালো ডিসিশন, তাদের কি লজিক? তারা বলছেন যে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু ইন্ডিয়ান ফুটবলে খেলে গেছেন, ইন্ডিয়ান ফুটবলে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং শুধুমাত্র যে খেলে গেছেন তাই নয়, তিনি কিন্তু একজন ভীষণ ভালো মানের প্লেয়ার, ভীষণ ভালো কোয়ালিটির প্লেয়ার। তো এটা তাদের ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তাদের কোথাও না কোথাও মনে হচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট তিনি যে শুধুমাত্র গোল করতে পারেন তা কিন্তু নয়, তিনি কিন্তু স্ট্রাইকারদের একটু নিচে থেকে খেলাটাকে তৈরি করতে পারেন, একজন ক্রিয়েটিভ প্লেয়ার হিসেবেও কিন্তু কাজ করতে পারেন, তিনি কিন্তু অ্যাসিস্ট করতে পারেন এবং তিনি কিন্তু গোল করার বল বাড়াতে পারেন স্ট্রাইকারদের জন্য। তো একজন ভালো ক্রিয়েটিভ প্লেয়ারও কিন্তু এই গ্রেগ স্টুয়ার্ট। তো তাদের মনে হয়েছে যে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু একটা ভালো মানে কি বলবো প্লেয়ার হতে পারেন, একজন অ্যাসেট হতে পারেন মোহনবাগান সুপার জায়ান্টের জন্য। তো এই যুক্তিগুলোও কিন্তু কোনোভাবেই ফেলে দেওয়ার মতো নয়। এবার আমি যদি এই ব্যাপারটায় নিজের মতামত রাখি যে গ্রেগ স্টুয়ার্টকে যে মোহনবাগান সুপার জায়ান্ট এমবিএসজি নিজেদের দলে নিয়েছে,
এই যে ডিলটা ডান করেছে মোহনবাগান, এটা কতটা ভালো হলো, কতটা খারাপ হলো, মোহনবাগান দল কতটা শক্তিশালী হলো বা আদৌ শক্তিশালী হলো কি না, সেই ব্যাপারে যদি আমি কথা বলি তাহলে আমি প্রথমেই বলবো যে এটা কিন্তু একটা ভালো ডিল হয়েছে মোহনবাগানের জন্য অ্যাকর্ডিং টু মি। এবার কেন আমি এটা বলছি তার সাপেক্ষে আমি যে লজিকগুলো রাখবো অ্যাকর্ডিং টু মি, আমি আমার মতামতটা জানাচ্ছি। প্রথম যে পয়েন্টটা আমার মনে হয়েছে যে গ্রেগ স্টিউয়ার্ট কিন্তু একজন খুব ভালো মানের প্লেয়ার, সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ বা কোনো ডাউট নেই, ভীষণ ভালো কোয়ালিটির একজন প্লেয়ার। তিনি কিন্তু লাস্ট খেলছিলেন, এই প্রসঙ্গে বলে রাখি, স্কটল্যান্ডের একটা ফুটবল দলের, সেটা হচ্ছে কিলমারনক এফসি এরকম নামক একটা ফুটবল ক্লাবে, ফুটবল দলে কিন্তু তিনি শেষ খেলছিলেন ফুটবলটা, এবং সেখান থেকেই কিন্তু তিনি সোজা মোহনবাগান সুপার জায়ান্টে আসছেন। তো যেটা বলছিলাম যে তিনি কিন্তু খুব ভালো কোয়ালিটির প্লেয়ার, এটা নিয়ে কোনো ডাউট কারোর মধ্যেই থাকা উচিত নয়। দ্বিতীয় যে পয়েন্টটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যদি মোহনবাগানের স্কোয়াডটার দিকে তাকানো যায় 2024-25 ফুটবল মরশুমের মোহনবাগানের স্কোয়াডের দিকে তাকালে আমরা দেখব যে ক্রিয়েটিভ প্লেয়ার, মাঝমাঠে ক্রিয়েটিভ প্লেয়ারের সংখ্যা কিন্তু খুব কম। কে কে রয়েছেন সেখানে ভালো মানের ক্রিয়েটিভ প্লেয়ার? পেট্রাটোস ডেফিনেটলি রয়েছেন, একটু নিচ থেকে খেলতে পারেন পেট্রাটোস, স্ট্রাইকারদের একটু নিচ থেকে, এবং তিনি কিন্তু এই ক্রিয়েটিভ প্লেয়ারের যে ভূমিকাটা সেটা ভালোভাবে পালন করতে পারেন। পেট্রাটোস রয়েছেন, ইন্ডিয়ানদের মধ্যে সাহাল আব্দুল সামাদ রয়েছেন, এবং তার সাথে সাথে অনিরুদ্ধ থাপাকে নেওয়া যেতে পারে। অভিষেক সূর্যবংশীকে আমি এখানে খুব একটা নিচ্ছি না, কারণ অভিষেক সূর্যবংশীকে আমার মনে হয় সিডিএম রোলটাতেই আমরা বেশি দেখতে পাবো 2024-25 ফুটবল মরশুমে মোহনবাগানের হয়ে। তো সূর্যবংশীকে আমি একটু আলাদাই রাখছি। তো অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ এবং দিমিত্রি পেট্রাটোস, সেখানে সামাদ এবং অনিরুদ্ধ থাপা এনারা কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার, এবং ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে একটা ব্যাপার খুব বেশি করে দেখা যায়, সেটা হচ্ছে তাদের কনসিস্টেন্সির অভাব। 2023-24 মরশুমে আমরা দেখেছি যে সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা কয়েকটা ম্যাচ খুব ভালো খেলছেন, আবার কয়েকটা ম্যাচে কিন্তু তারা ব্যর্থ হচ্ছেন ভালো খেলতে। তো কনসিস্টেন্সির অভাব কিন্তু তাদের মধ্যে দেখা যায়, যার ফলে 2023-24 মরশুমে কিন্তু এই ক্রিয়েটিভ যে ব্যাপারটা, সেই ব্যাপারটাই কিন্তু পুরো লোডটা, ম্যাক্সিমাম লোডটা, পুরো বলবো না, ম্যাক্সিমাম লোডটা কিন্তু দিমিত্রি পেট্রাটোসের ওপর পড়ছিল। লিস্টন কোলাস ও মনবীর সিং তো প্রান্তে খেলেন, দুটো সাইডে খেলেন, বাট মিডফিল্ডে কিন্তু এই লোডটা ম্যাক্সিমামটাই এই দিমিত্রি পেট্রাটোসের ওপর পড়ছিল। পরবর্তীকালে যখন জনি কাউকো এসেছিলেন 2023-24 মরশুমে, তিনি কিন্তু মিডফিল্ডটাকে নিজের যতটা সম্ভব তার পক্ষে তিনি কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করছিলেন, কিন্তু ম্যাক্সিমাম যে ক্রিয়েটিভ প্লে তৈরি করা, গেম মেকিং, প্লে মেকিং, এই ব্যাপারটার যে লোডটা সেটা কিন্তু পেট্রাটোসের ওপর পড়ছিল, আমার তাই মনে হয়েছিল। তো সেখানে গ্রেগ স্টুয়ার্টের মতো আরও একটা ক্রিয়েটিভ প্লেয়ারের আগমন কিন্তু মোহনবাগানের এই ব্যাপারটাকে, মানে যে ক্রিয়েটিভ প্লে মেকিং, এই ব্যাপারটাকে কিন্তু আর একটু স্ট্রং করবে। পেট্রাটোস যেমন স্ট্রাইকারদের নিচ থেকে ক্রিয়েটিভ প্লে তৈরি করতে পারেন, একজন ক্রিয়েটিভ প্লেয়ার, গ্রেগ স্টুয়ার্টও কিন্তু তাই। তিনি যে শুধুমাত্র ভালো গোল করতে পারেন তাই না, তিনি কিন্তু ভালো অ্যাসিস্টও করতে পারেন। তো এই দক্ষতাটা কিন্তু গ্রেগ স্টুয়ার্টের মধ্যে রয়েছে, যেটা কিন্তু আমার মনে হয় যে মোহনবাগান টিমের কিন্তু কাজে লাগতে পারে। এটা একটা পয়েন্ট। এখানে একটা কথা বলে রাখা ভালো যে গ্রেগ স্টুয়ার্টকে আমরা যে ফুটবলটা জামশেদপুর এফসির হয়ে এবং পরবর্তীকালে মুম্বাই সিটি এফসির হয়ে খেলতে দেখেছি, আমি সেই ফুটবলের ওপর বেস করেই কিন্তু এই কথাগুলো বলছি। হতেই পারে হয়তো মোহনবাগানে এসে তিনি সেভাবে ভালো ফুটবল খেলতে পারলেন না, হতেই পারে, বাট সেটা পরের ব্যাপার। আমরা যে ফুটবলটা তাকে খেলতে দেখেছি জামশেদপুর এফসির হয়ে এবং মুম্বাই সিটি এফসির হয়ে, আমি সেই ফুটবলটার ওপর বেস করেই কিন্তু এই কথাগুলো বলছি যে মোহনবাগানের জন্য কিন্তু গ্রেগ স্টুয়ার্টের এই আগমনটা, এটা কিন্তু একটা ভালো ব্যাপার হতে পারে, এই ডিলটা কিন্তু ভালো হতে পারে মোহনবাগানের জন্য। নেক্সট যে ব্যাপারটা নিয়ে অনেকের একটা ডাউট রয়েছে যে 34+ এজ গ্রেগ স্টুয়ার্টের, তিনি কতটা ভালো সার্ভিস দিতে পারবেন। দেখো, প্রথমেই বলি, ইন্ডিয়ান ফুটবলে এমন অনেক বিদেশি খেলেছেন আগে, বা এখনও হয়তো অনেকগুলো দলের সাথে যুক্ত রয়েছেন যাদের বয়স কিন্তু 34 কেন, 34-এর অনেক বেশি। ফর এক্সাম্পল, ইস্ট বেঙ্গলের ক্লেইটন সিলভা, তার এজ আই গেস 36-37 হবে, আমার যতদূর খেয়াল পড়ছে, যতদূর দা মনে হচ্ছে 36-37, এবং 2023-24 মৌসুমে ক্লেইটন সিলভার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল। তো এজটা আমার মনে হয় এখানে খুব একটা ফ্যাক্টর হবে না। হ্যাঁ,
এরম হতে পারে যে মোহনবাগানের হয়ে খেলতে গিয়ে 2024-25 মৌসুমের কোনো ম্যাচে তার একটা বড় ইনজুরি হয়ে গেল, সেটা আলাদা ব্যাপার, সেটা ফিউচারের ব্যাপার। তবে এই যে 34 বছর বয়স, 34+ বয়স বলে মোহনবাগানে তিনি কতটা ভালো সার্ভিস দিতে পারবেন বা পারবেন না, ফিটনেসের কী অবস্থা, এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় এখন থেকে না ভাবাটাই উচিত। কারণ এই রকম এজের অনেক প্লেয়ার কিন্তু, বিদেশি প্লেয়ার কিন্তু ইন্ডিয়ার বহু দলে, বহু ফুটবল ক্লাবে আগেও খেলেছেন, এখনও হয়তো অনেকগুলো ফুটবল টিমে এই ধরনের প্লেয়ার রয়েছেন এই এজের বা এর থেকেও বেশি এজের। তো একটা সিজনের তো জাস্ট ডিল হয়েছে মোহনবাগানের সাথে গ্রেগ স্টুয়ার্টের, আমার মনে হয় খুব একটা সমস্যা হবে না, পরবর্তীকালে দেখা যাবে কি হয়। নেক্সট যে ব্যাপারটা সেটা আমার মনে হয়েছে যে এটা পুরো হোসে মলিনার একটা পছন্দের ব্যাপার। অনেকে বলছেন যে সিডিএমের একটা দরকার ছিল, ফরেন সিডিএমের মোহনবাগানে। আমারও সেটা মনে হয়েছিল যে একজন ফরেন সিডিএম হলে হয়তো ভালো হতো, বাট গ্রেগ স্টুয়ার্টকে আনাটা বা এই যে বিদেশি প্লেয়ারগুলো শেষের দিকে মোহনবাগান চুজ করেছে, দলে নিয়েছে, সেটা ডেফিনেটলি আশা করি হোসে মলিনা জানেন। হোসে মলিনাকে জানিয়েই নিশ্চয়ই করা হয়েছে। কিছু কিছু বিদেশি প্লেয়ার চয়নের ক্ষেত্রে হয়তো হোসে মলিনার রেফারেন্সও ছিল, হোসে মলিনা হয়তো চেয়েছিলেন সেই প্লেয়ারগুলোকে দলে, দ্যাটস ওয়াই তাদেরকে মোহনবাগান নিয়েছে দলে। তো হোসে মলিনার একটা নির্দিষ্ট পছন্দ আছে, নির্দিষ্ট একটা স্টাইল রয়েছে খেলানোর। তিনি যদি ভেবে থাকেন যে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটায় তিনি ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর ভরসা রাখবেন 2024-25 মৌসুমে, তো সেটা তার ভাবনার ওপর ছেড়ে দেওয়া উচিত বলে আমার মনে হয়। তার হয়তো মনে হয়েছে যে ইন্ডিয়ান প্লেয়াররা সেই কাজটা করে দিতে পারবে, এবং তিনি অ্যাটাকিং লাইনে বেশি করে কোয়ালিটি ফরেন প্লেয়ার চেয়েছেন, হয়তো এটা তার কোথাও ভাবনা চিন্তার মধ্যে ছিল। তো এই ব্যাপারটা নিয়ে এখন থেকে এতটা ভাবার মনে হয় না কোনো প্রয়োজন রয়েছে। এটা আমরা দেখতে পাবো যে এই যে ডিসিশনগুলো নিচ্ছেন হোসে মলিনা এবং মোহনবাগান ম্যানেজমেন্ট, এই ডিসিশনগুলো কতটা ক্লিক করে যখন মোহনবাগান 2024-25 মৌসুমে ফুটবল খেলাটা শুরু করবে, তখন আমরা বুঝতে পারবো যে এই ডিসিশনগুলো কতটা ঠিক বা কতটা ভুল। এখন থেকে বলার মনে হয় কোনো সময় আসেনি। হোসে মলিনা দায়িত্ব নিয়েছেন, তিনি বুঝেছেন যে গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগান যদি নেয় তাহলে হয়তো ভালো হবে, দ্যাটস ওয়াই মোহনবাগান গ্রেগ স্টুয়ার্টকে নিয়েছে, এবং আশা করব ভালোই হবে ব্যাপারটা। তো ওভারঅল যদি আমি বলি যে গ্রেগ স্টুয়ার্টের অন্তর্ভুক্তি মোহনবাগানকে শক্তিশালী করেছে কি, আমার মনে হয় ডেফিনেটলি করেছে। আমার মনে হয় যথেষ্ট একটা শক্তিশালী স্কোয়াড কিন্তু মোহনবাগান অলরেডি তৈরি করছিল, এবং গ্রেগ স্টুয়ার্টের আগমনে সেটা কিন্তু আরও শক্তিশালী হয়েছে। তো নেক্সট যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গল জিকসন সিংকে একটা লং টার্ম ডিলে সই করিয়েছে, 2027-28 মৌসুম পর্যন্ত তার সাথে চুক্তি হয়েছে ইস্ট বেঙ্গলের। এবং এই জিকসন সিংকে নিয়ে কিন্তু অনেক দিন ধরে অনেক কথা শোনা যাচ্ছিল। প্রথম দিকে শোনা যাচ্ছিল যে মোহনবাগান জিকসন সিংকে নিতে ইন্টারেস্টেড, পরবর্তীকালে মোহনবাগান যখন আপুইয়াকে নিজেদের দলে নিয়ে নেয় তখন শোনা যাচ্ছিল যে জিকসন সিংকে ইস্ট বেঙ্গল টার্গেট করেছে, ইস্ট বেঙ্গল নিতে চাই। ইস্ট বেঙ্গলের সাথে আরও কয়েকটি ফুটবল টিমের নাম শোনা যাচ্ছিল, ভেসে বেড়াচ্ছিল। ফাইনালি কিন্তু ইস্ট বেঙ্গল এই ডিলটা ক্র্যাক করেছে, এবং জিকসন সিংকে ইস্ট বেঙ্গল অনেক কটা মৌসুমের জন্য, আই থিঙ্ক 4খানা মৌসুমের জন্য নিজেদের দলে নিয়েছে ইস্ট বেঙ্গল এফসি। তো এই ডিলটার প্রসঙ্গে আমার মতামত কি, আমার মনে হয় সব দিক থেকে এই ডিলটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা দারুণ ডিল। এই ডিলটা ডান করতে গিয়ে আমি জানি হয়তো ইস্ট বেঙ্গলের অনেক কটা টাকা খরচ হয়েছে, বাট এই ডিলটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা দুর্দান্ত ডিল, দুর্দান্ত একটা সাইনিং বলে আমার মনে হয়। কেন বলছি, কারণ ইস্ট বেঙ্গলের যে 2024-25 মৌসুমের স্কোয়াডটা হয়েছে এখনও পর্যন্ত বা হচ্ছে, সেখানে যদি আমরা তাকাই সেখানে আমি দেখব যে অ্যাটাকিং লাইনে অনেকগুলো ভালো ভালো প্লেয়ার আছে ইস্ট বেঙ্গলের। ক্লেইটন সিলভা, তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করিয়েছে ইস্ট বেঙ্গল এফসি, তো তিনি রয়েছেন 2024-25 মৌসুমে আমরা তাকে দেখতে পাবো। দিমিত্রিয়স ডিয়ামান্টাকসকে ইস্ট বেঙ্গল দলে নিয়েছে নতুন। এছাড়াও যদি আমি মহেশ সিংয়ের কথা বলি, নাওরে মহেশ সিং, তিনি রয়েছেন। নন্দা কুমার রয়েছেন। এছাড়াও যদি মাদি তালালের কথা বলি, তাকে ইস্ট বেঙ্গল এফসি নতুন নিয়েছে, তো তিনি একজন খুব ভালো প্লেয়ার। তো অ্যাটাকিং লাইনটা খুব ভালো। এছাড়াও আরও কিছু প্লেয়ার রয়েছে, ইয়াং কিছু ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে ইস্ট বেঙ্গলের, তো তারা রয়েছেন। তো ইস্ট বেঙ্গলের অ্যাটাকিং লাইনটা কিন্তু বেশ স্ট্রং। মিডফিল্ডের কথা বললে সেখানে সল ক্রেসপোর কন্ট্রাক্ট কিন্তু এক্সটেন্ড করিয়েছে ইস্ট বেঙ্গল এফসি, তো তিনি 2024-25 মৌসুমে থাকছেন। সৌভিক চক্রবর্তী থাকছেন। এরপরে যখন জিকসন সিংয়ের মতো একটা প্লেয়ার মিডফিল্ডে আসছে,
যিনি একজন খুব ভালো মানের সিডিএম, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, তখন ডেফিনেটলি মিডফিল্ডেও কিন্তু একটা ব্যালেন্স ইস্টবেঙ্গল এফসির বেড়েছে, ব্যালেন্সড কিন্তু হয়েছে, আরও বেশি করে ব্যালেন্সড হয়েছে। সৌভিক চক্রবর্তী ডেফিনেটলি তিনিও একজন সিডিএম, কিন্তু সৌভিক চক্রবর্তী কিন্তু নিজের প্রাইম থেকে অনেকটা সরে এসেছেন, নিজের প্রাইমটাকে ফেলে এসেছেন, প্রাইম টাইমটাকে ফেলে এসেছেন, এবং সৌভিক চক্রবর্তীর কিন্তু এজটাও আস্তে আস্তে বাড়ছে। তো সেখানে যদি জিকসন সিংয়ের কথা বলি, জিকসন সিংয়ের বয়সটা সৌভিক চক্রবর্তীর থেকে কম। জিকসন সিংয়ের কোয়ালিটি, ডেফিনেটলি কোয়ালিটি নিয়ে কোনো কথাই নেই, তিনি খুব ভালো একজন সিডিএম। তো তার মতো যে একটা প্লেয়ারকে ইস্টবেঙ্গল দলে নিয়েছে, ডেফিনেটলি কিন্তু একটা ভালো সাইনিং আমার মনে হয়। এবং ডিফেন্সের কথা বললে, ডিফেন্সে ডেফিনেটলি হিজাজি মাহেরকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি এক্সটেন্ড করেছে, তার কন্ট্রাক্টটাকে এক্সটেন্ড করিয়েছে। আনোয়ার প্রসঙ্গে এই মুহূর্তে আমি কোনো কথা বলতে চাইছি না, কারণ দেখা যাক কী হয়, ঠিক আছে। এখন থেকে আমি এই ব্যাপারটা নিয়ে খুব একটা জল ঘোলা করতে চাইছি না। বিভিন্ন জায়গায় তোমরা বিভিন্ন আপডেট পাচ্ছ যে আনোয়ার এই দলে যাচ্ছেন, আনোয়ার ওই দলে যাচ্ছেন, এই ব্যাপারগুলো নিয়ে আমি খুব একটা জল ঘোলা করতে চাইছি না। দেখো, প্রপার আপডেট যতক্ষণ না আসছে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছি না। বাট ওভারঅল ইস্টবেঙ্গলের যদি টিমটার দিকে তাকাই, গোলকিপিং পজিশনের কথা যদি বলি, সেখানে প্রভসুখান সিংগিল তো রয়েছেন, তার সাথে সাথে দেবজিৎ মজুমদারকে ইস্টবেঙ্গল এফসি নিয়েছে। দুটো ফুল ব্যাকে, দুটো সাইডে যে ফুল ব্যাকে, সেখানে নিশু কুমার আছেন, মোহাম্মদ রাকিব রয়েছেন। হ্যাঁ, ফুল ব্যাকের জায়গাগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করার কিন্তু ব্যাপার রয়েছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্টের, ইস্টবেঙ্গল এফসি কোচের, ইবিএফসি কোচের। তো দেখা যাক সেখানে অন্য কোনো প্লেয়ার আরও আসেন কি না। বাট ওভারঅল যদি আমি টিমটার দিকে তাকাই, যদি স্কোয়াডটার দিকে তাকাই ইস্টবেঙ্গল এফসি 2024-25 মৌসুমে, সেখানে কিন্তু একটা বেশ ব্যালেন্সড স্কোয়াড আমি দেখতে পাচ্ছি। অ্যাকর্ডিং টু মি একটা খুব ভালো স্ট্রং স্কোয়াড, এবং এই স্কোয়াডটা কিন্তু ভালো কিছু করতে পারে 2024-25 ফুটবল মৌসুমে, এই এক্সপেকটেশন কিন্তু রাখাই যায়। তো জিকসন সিংয়ের সাইনিংটা কিন্তু দুর্দান্ত সাইনিং হয়েছে ইস্টবেঙ্গল এফসির পক্ষ থেকে, এটা বলাই যায়। এবং জিকসন সিংয়ের এই যে ডিল ডান হয়ে গেছে, এই ডিলটার ব্যাপারেও কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ইস্টবেঙ্গল এফসির পক্ষ থেকে গতকাল করে দেওয়া হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে এই দুটো ট্রান্সফার আপডেট নিয়েই কথা বলার ছিল, বড় বড় দুটো ট্রান্সফার, একটা মোহনবাগান সুপার জায়েন্টের এমবিএসজির, একটা ইস্টবেঙ্গল এফসির অর্থাৎ ইবিএফসির। তো এই দুটো ব্যাপার নিয়ে কথা বলার ছিল। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। তোমাদের কিছু বক্তব্য থাকলে, কিছু বলার থাকলে অবশ্যই এই ভিডিওটার কমেন্ট বক্সে জানিও। এছাড়াও বলবো, যারা এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।